This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরিস্থিতি সত্যি খুব আমরা ধন্যবাদ জানাবো যারা প্রত্যেকটি প্রোডিউসারকে, যারা আজকে শুটিং করার জন্য ধন্যবাদ জানাবো প্রত্যেকটি চ্যানেলকে, যে ধন্যবাদ যে তারা সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নিয়েছেন। গতকাল অনেক লেটে অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই শুটিংকে ইচ্ছাকৃতভাবেই স্টপ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমি ধন্যবাদ চ্যানেলস এবং অল প্রডিউসার্স যে তারা সমস্ত শুটিং রেখেছেন। কয়েকজন প্রডিউসারের শুটিং হচ্ছে না। মিস্টার অর্ক গাঙ্গুলির ওনার প্রোডাকশানের শুটিংগুলো বন্ধ আছে, ওনার প্রোডাকশানের অর্গ্যানিকের শুটিংগুলো বন্ধ আছে, ব্লুজের শুটিংগুলো বন্ধ আছে। এই দুটো কোম্পানি আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি যারা শুটিং বন্ধ রেখেছেন। মিস্টার রাজ চক্রবর্তীর কি কোম্পানি, গৃহপ্রবেশ, রাজ চক্রবর্তীর শুটিং বন্ধ আছে। এই তিনজন প্রডিউসারই একমাত্র শুটিং করছেন না, বাদ বাকি সবাই শুটিং করছে। প্রত্যেকটা চ্যানেলের প্রোমো হচ্ছে, জিয়ের প্রোমো হচ্ছে, সেটের কাজ চলছে, সমস্ত কিছুই চলছে। তো আমরা একটুখানি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করা উচিত। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই শুটিংকে স্তব্ধ করে দেওয়ার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও আপনারা দেখেছেন দুদিন বন্ধ করা হয়েছিল, আজকেও হঠাৎ করে তারা বন্ধ করলেন। তো এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। যদি কোনো সমস্যা হয় আমরা বরাবরই আলোচনা করবেন। এবং আমি শুনেছি, আমরা চিঠিও পেয়েছি গতকাল, যে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী এবং আমাদের টলিউডের যিনি চেয়ারম্যান, টেলি একাডেমির চেয়ারম্যান এবং মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী দুজনেই আজকে আমাদের সমস্ত গিল্ড, আমাদের ফেডারেশনকে বা অন্যদের সবাইকেই ডেকে পাঠিয়েছেন আজকে মিটিং করার জন্য, যে কী সমস্যা বা কী আমাদের বক্তব্য, কী সমস্যা সেগুলোকে জানার জন্য। কিন্তু তারপরেও যেটা আজকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হলো সেটা খুবই অনভিপ্রেত, আকাঙ্ক্ষিত নয়, এবং এটা সমস্যাটা আরও বাড়িয়ে দিল কিন্তু। এবং যে ভাষায় তারা করছেন, ফেডারেশনের কাছে কৈফিয়ত চাইছেন, ফেডারেশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি তাদের কাছে একটাই বলতে পারবো যে আপনি আগে নিজের এখতিয়ারটা দেখুন। ফেডারেশনের 28টা গিল্ডের সমন্বয়, তার মধ্যে একটা গিল্ড আপনারও, এবং আপনার গিল্ড ফেডারেশনের হাত ধরেই তৈরি হয়েছে, এবং সম্ভবত আমার হাত ধরেই ওই গিল্ডটা আমি নিজের হাতে তৈরি করে দিয়েছিলাম। ওর কনস্টিটিউশনটা আমার হাতে লেখা, ঠিক আছে? তো সেই গিল্ড যদি আজকে ফেডারেশনের সঙ্গে আলোচনা না করে প্রথম দিন থেকেই, আজকে ওনারা বলছেন যে কেন আমাদের সঙ্গে ডেকে পরিকল্পনা বা আলোচনা করা হলো না, তার উত্তরে আমরা এইটুকখানি বলতে পারি যে এর আগে যে কটি সিদ্ধান্ত হয়েছে সেখানে ওই গিল্ডে সুব্রত সেন প্রেসিডেন্ট সম্মানীয় এবং ম্যাডাম সুদেশনা রায় জেনারেল সেক্রেটারি দুজনই উপস্থিত ছিলেন। এজিএমে সেটা পাস হয়েছে। ফার্স্ট যে কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে পাস, সেখানে উনি পাস করেছেন, সাইন করেছেন। তারপর আমাদের যে ইসি কমিটি, সেখানে ইসি কমিটিতে পাস হয়েছে সেই জিনিসটা, ইসি কমিটিও পাস করেছে। তারপরেই আমরা রাহুল বাবুর বিরুদ্ধে সেই ব্যবস্থা নিয়েছিলাম। হঠাৎ করে উনি উইথড্র করে নিলেন, কার প্ররোচনায় বা সেখানে কোনোভাবে ফেডারেশনে আসলেন না, আবার রিভিউ করার জন্য আবেদন করলেন না, আলোচনাও করলেন না। তো ঘটনার সূত্রপাত সেখানে, এবং তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে গেছেন। একটা অর্গানাইজেশনের নিয়ম, যেমন আপনি একজন এমপ্লয়ি, আপনি একটা যে কোনো সংস্থারই কাজ করতে পারেন, কেউ এবিপিতে আছেন, কেউ আপনারা জিতে আছেন, কেউ আপনারা এই নিউজ 18-এ আছেন। যদি আপনাদের মালিক পক্ষের প্রতি কোনো ক্ষোভ থাকে বা যে কোনো বক্তব্য থাকে, তো আপনারা গিয়ে কোম্পানিতে বলবেন, কোম্পানিকে চিঠি দেবেন, আলোচনা চাইবেন। আলটিমেটলি যদি না হয় তখন আপনারা বাইরে বলতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো ওনারা তো যদি ব্যাপারটা রিভিউ চাইতে পারতেন আমাদের কাছে আসতে পারতেন, যে এই ব্যাপারটা নিয়ে আবার রিভিউ করা হোক, এই জায়গাটা মনে হচ্ছে সমস্যা হচ্ছে। কারণ সমস্ত প্রমাণ, রাহুলবাবু সম্বন্ধে সমস্ত প্রমাণ সুব্রত সেন ওনাদের সভাপতি, উনি সঙ্গে করে রাহুলবাবুকে নিয়ে এসেছিলেন। রাহুলবাবু কী বলেছেন প্রত্যেকটি কথা ওনার সামনে, ফেডারেশনের সমস্ত ওয়ার্কিং কমিটির সামনে বসে, ইসি কমিটির সামনে বসে উনি বলেছেন। সেখানে সুব্রত সেন ওনাকে সঙ্গে করে নিয়েছিলেন, সম্মানীয়। তো উনি নিয়ে এসে কথা বলেছেন ওনার সামনে। উনি প্রথমে স্বীকার করতে চাননি। যখন আমরা যখন বলেছি যে আপনি কোথা থেকে আপনি কস্টিউম তুলেছেন, কোন জায়গা থেকে আপনি বাংলাদেশে গেছেন, কাকে নিয়েছেন, আমরা একটার পর যখন একটা প্রমাণ ওনাকে দিতে থাকি, আলটিমেটলি উনি স্বীকার করলেন যে হ্যাঁ, এটা দিস ইজ মাই মিস্টেক, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি চিঠি দিচ্ছি। সেই চিঠিটাও সুব্রতবাবুদের দিয়েছেন, তিনি আমাদের ফরওয়ার্ড করেছেন, বলেছেন যে এটা শাস্তিযোগ্য। উনি প্রথমে মিথ্যা কথা আমাদেরও করেছিলেন, তো সেটা করা
পরে সেটা উনি স্বীকার করেছেন, তো উনি শাস্তিযোগ্য অপরাধ। কী এমন হলো যে রাতের অন্ধকারে উনি চেঞ্জ করে ফেললেন? এবং তাকে সঙ্গে নিয়ে যেভাবে ডিরেক্টরস গিল্ড ফেডারেশনকে আক্রমণ করেছে, এবং সর্বোপরি আচ্ছা আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, কোনো অসুবিধা নেই, করেছেন, খুব ভালো করেছেন, কিন্তু ফেডারেশনের এতগুলো শক্তি, 8,000-এর উপরে তারা ফেডারেশনের সদস্য, তার মেম্বার, তাদের তারা সরাসরি আক্রমণ করেছে। এবং একটার পর একটা তিনি বলেছেন যে জোর করে আমরা কাজ চাপিয়ে দিই, জোর করে। আমরা তো বলছি যে একটা ইউনিটে আমাদের যখন কোনো শুটিং হয় 100-এরও বেশি শুটিংয়ের লোক থাকে, 110, 120 স্ট্রেংথ। আপনারা গিয়ে দেখুন, সেখানে ফেডারেশনের কন্ট্রিবিউশন 35, ম্যাক্সিমাম 38। তাহলে বাদবাকি লোকগুলো কারা? এরা কোথাকার সদস্য, কাদের বাড়ির লোক, কোথাকার সদস্য এরা? আমরা সেটা জানতে চাই। আপনারা বলছেন ফেডারেশন জোর করে আপনাদের উপরে টেকনিশিয়ান বা কলাকুশলী চাপিয়ে দিচ্ছেন, অনেক বেশি টেকনিশিয়ান নিয়েছেন। 120, 130 স্ট্রেংথে মাত্র 35 থেকে 38 আমাদের স্ট্রেংথ কত পার্সেন্ট হয়? যদি 100 জনে হয় 35%, 120তে হলে সেটা আরও কমে আসবেন, 27-28%-এ নেমে আসবেন। আরও যখন বড় ইউনিট হয়, 150 ইউনিট হয়, 200 ইউনিট হয়, আমার তো সংখ্যা 38, তাহলে সেটা নেমে আসছে কত? 15 থেকে 20%। সেই 15%, 20% বেশি, 80% লোক কারা? 75% লোক কারা? 70% লোক কারা? এটা ফেডারেশন কিন্তু জানতে চাইবে। এবং যারা বলছেন লিখিতভাবে কৈফত দিন, জবাব দিন, তাদের বলবো আগে নিজের যারা এখতিয়ার নিয়ে প্রশ্ন দিচ্ছে, ফেডারেশনের এখতিয়ার কি? ফেডারেশন তার লেবার অ্যাক্ট খুব ভালো করে জানে কীভাবে তার কলাকুশলীদের প্রোটেকশন দিতে হবে। এই ফেডারেশন আগে কী ছিল বলুন তো? এক সময় 24 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা কাজ হতো। এই টেকনিশিয়ান স্টুডিও তখন তৈরি হয়নি, পুরনো ছিল। এই NT1-এ কতক্ষণ হতো? 18 ঘন্টা, 19 ঘন্টা। সকালবেলা গিয়ে বাথরুম করার সময় পেতেন না, আবার টেকনিশিয়ানরা চলে আসতেন, টাইম লিমিট ছিল। আজকে ফেডারেশন লড়াই করে 14 ঘন্টা করেছেন। কাদের ভালোর জন্য করেছেন? টেকনিশিয়ানদের ভালোর জন্য। সেই সময় কারা কারা সমর্থন করেছিলেন খুঁজে বার করুন, কারা কারা আমাদের বিরোধিতা করেছিলেন সেটাও খুঁজে বার করুন। তো যারা 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 এগুলো করছেন, তো দেখুন, আপনি যদি, সবারই তো আত্মমর্যাদা আছে, আপনি একজন সাংবাদিক, আপনাকে যদি আমি সম্মান দিয়ে কথা না বলি, আপনি কি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন? আজকে যাদের সঙ্গেই ফেডারেশনের টেকনিশিয়ানদের সঙ্গে যাদের বিবাদ হচ্ছে, তারা কি লিখছেন? তারা 8,000-এর প্রতিনিধিকে চ্যালেঞ্জ করছেন, যিনি 8,000। আপনার যদি মনে হয় যে আপনি সঠিকভাবে ফেডারেশন চালাবেন, তো আপনি ভোটে দাঁড়ান না। 8,000 টেকনিশিয়ান তো আপনাকে ভোট দিয়ে আনলে আপনি প্রেসিডেন্টের চেয়ারে, আপনি সেক্রেটারি চেয়ারে, আপনি ভাইস প্রেসিডেন্ট চেয়ারে, আপনি জয়েন্ট সেক্রেটারি চেয়ারে। এখানে আমরা সবাই আছি, জয়েন্ট সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, ট্রেজারার আছেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আছেন, সবাই আছেন। সবাই তো নির্বাচিত, ওপেন ভোট হয়। তো আপনারা তো ওপেন ভোট হয়, আপনাদের চ্যানেলও তো এসছে, আমাদের ভোটে দেখেছে, আমাদের একদম ভোট হয়, আমাদের ব্যালট পেপার ছাপা হয়, ব্যালট পেপারে ভোট হয়। দাঁড়াচ্ছেন না কেন? দাঁড়িয়ে জিতে আসুন না, তারপর আপনারা নিয়ম নির্ধারণ করুন। আরে আপনি নিজের গিল্ডে আপনারা ইলেকশন করছেন না লাস্ট 3 বছর ধরে। 6 বছরে কোনো ইলেকশন হয়নি, সব সিলেকশন হয়েছে। ফেডারেশন যদি আপনাদের মান্যতা না, আপনাদের সিলেকশন বন্ধ করে দিতে পারি আমরা। ফেডারেশন কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয়। অনেকে ভাবছেন এর মাথায় রাজনীতি, এ আগেও ছিলেন, অনেকেই ছিলেন, যারা এত বড় বড় চ্যানেলে বলছেন। মিস্টার গৌতম ব্যানার্জি কে ছিলেন? এই টলিগঞ্জের লোকাল কমিটির কে ছিলেন? রাজ্য কমিটির কে ছিলেন? গৌতম ব্যানার্জি। তিনি এই ফেডারেশনে ছিলেন না? অনিল চ্যাটার্জি ছিলেন না? এই তো আমাদের সিনিয়র মোস্ট, যার 50 বছরের ইন্ডাস্ট্রিতে হয়ে গেল। জিজ্ঞেস করুন পার্থকর কে ছিলেন? সুব্রত সেন শর্মা কে ছিলেন? পলিটিক্যাল, হঠাৎ করে একজন পলিটিক্যাল পার্টি আসছে কেন? এটা তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে কোনো ঝান্ডা নেই। আমরা আন্দোলন করছি, আমরা লড়াই করছি, কে ঝান্ডা নিয়ে আমাদের পাশে এসছেন? তারা যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী যেখানে বলছেন বয়কট করার জন্য একজন এইদিকে তাকিয়ে, আমাদের বয়কট, ব্ল্যাকলিস্ট এগুলো করা যাবে না। তারপরে কেন? আমার কথা হচ্ছে, এই ধর্মঘটটা কে করলেন? আমরা তো করিনি, আমরা তো কোনো ধর্মঘট ডাকিনি। আমরা বলেছি যে তিনি যেভাবে ফেডারেশনের টেকনিশিয়ানদের কালিমালিপ্ত করেছেন, অসম্মানিত করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই, কথা বলব। তারপরে আমরা আলোচনায় কৌশিকবাবু এসেছিলেন, আমাদের সম্মানীয় পরিচালক। কৌশিকদার সঙ্গে তো আমাদের কোনো ডিস্টেন্স নেই। উনি বলেছেন যে হ্যাঁ, আমার একটা কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে, আই এম ভেরি সরি, আমার বলা আমি বলে ফেলেছি, হতেই পারে। সেটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র হতো। ধর্মঘট তো তারা ডেকেছেন, আমরা ধর্মঘট ডাকিনি। কিন্তু আমরা যদি ধর্মঘট ডাকি, তাহলে ইন্ডাস্ট্রিতে একটা পাতা নড়বে না। 28টা গিল্ড যদি ব্যাকআউট করে, একটা পাতা নড়বে না।
আজকে একজন বলছেন একজন ডিরেক্টর ছাড়া ওনারা নাকি অসম্মানিত। আচ্ছা, ডিরেক্টর কি শুধু একমাত্র শুটিংয়ে কাজ করেন? আর বাদবাকি ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, ম্যানেজার, আর্ট ডিরেক্টর, তাদের কোনো ভ্যালু নেই? শুধু ডিরেক্টরই ভ্যালু আছে, আর কারোর কোনো ভ্যালু না, কারোর কোনো সম্মান নেই। তার মানে কি ফেডারেশনের টেকনিশিয়ানরা অসম্মান পেয়েছেন আর বাকি যদি আপনি দেখুন না, আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন তাদের বক্তব্য, সব তো আপনাদের চ্যানেলে আছে। আমরা তো আপনাদের চ্যানেল থেকে জিনিসগুলোকে পিক করেছি। তারা বলেছেন জোর করে আমরা পয়সা নিই, জোর করে টেকনিশিয়ান দিই। কোথায় জোর করেছে, কাকে? আমি তো বলছি 120-30 জন উইথ লিস্ট দিয়ে দেবো আপনাকে। আমাদের লিস্ট আগেও দিয়েছিলাম, আবার লিস্ট ধরে দিচ্ছি কোন কোন প্রোডাকশানে কত লোক আছে। তার মধ্যে আমার পার্সেন্টেজ 35। কে লোক বেশি নিচ্ছে, কে লোক বেশি দিচ্ছে? এই 35টাও বেশি, এই 35টাও বেশি লোক। আর 120, 30, 40, 50 জনের একটা ক্রু লিস্ট। বাইরে যাচ্ছেন 100 জন, আমার মাত্র কজন? 28 থেকে 30 জন। এই ধর্মঘটীদের বিরুদ্ধে ফেডারেশনের সিদ্ধান্ত কি? আপনারা কি তাদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের রাস্তায় যাবেন, নাকি তাদের এই যে মনোভাব, সেই মনোভাবকে আপনারা মানে সহজভাবে নেবেন না, বরঞ্চ বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হতে পারে? এটা তো বক্সিংয়ের রিং নয়, চ্যালেঞ্জ কার সঙ্গে করবো? 28-এর বিরুদ্ধে 1 হয় নাকি? কোনো চ্যালেঞ্জ নাকি এটা? 28 ভার্সেস 27 ভার্সেস 1, কিসের চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই, এটা বক্সিংয়ের রিং নয়। তারা যদি আলোচনা চাইতেন তাহলে আজকে এই ধর্মঘটটা ডাকতেন না। তাহলে সমাধান আলোচনা যদি চাইতেন তাহলে ধর্মঘট ডাকতেন না। তা যদি সত্যি সমাধান চাইতেন তাহলে এইভাবে ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করে। এর আগেও 2 দিন বন্ধ হয়েছে, কার ক্ষতি হয়েছে? ডাইরেক্টররা কিন্তু ডেলি রোজে থাকেন না, আমাদের কন্ট্রাকচুয়াল তালা। আর আমাদের এই যে যত টেকনিশিয়ান পিছনে দেখছেন সব কিন্তু পার ডে, ডেলি বেসিস। তো ওই 2 দিনের টাকা কে দেবে? তিনি তো মায়না পাবেন, তিনি মাসের শেষে কিন্তু চেক পাবেন। আমরা যদি না হই, আমাদের প্রোডাকশন ম্যানেজার কিন্তু এদের বিল পাঠাতে পারবেন না। এই তো প্রোডাকশন ম্যানেজার প্রেসিডেন্ট আছেন, অনারেবল সেক্রেটারিও আছেন, হাসান আছেন, বিল পাঠাতে পারবেন? যেদিন কাজ হয়নি তার বিল প্রডিউসার অ্যাকসেপ্ট করবে, আমরা তো বন্ধ করিনি, আপনি কোনো টাকা দিতে যাবো? কে বন্ধ করে? ডিরেক্টর। তো ডিরেক্টরকে গিয়ে বলুন, তিনি কিন্তু মাসের শেষে চেক কিন্তু পেয়ে যাবেন, তিনি চেক পাবেন, কিন্তু আমার টেকনিশিয়ানরা টাকা পাবে। আজকে যেটা বন্ধ হলো, এই টাকা কে দেবে? কে টাকা দেবেন? তিনি তো চেক পাবেন, আমাদের তো ডেলি রোজ। একদিন কাজ করলে পয়সা, একদিন কাজ না করলে পয়সা। রাহুলবাবুর কথা বলেন, সৃজিত রায়ের ক্ষেত্রে কি সমস্যা? ওনার সেটের ক্ষেত্রে কি সমস্যা? সৃজিত বাবু যেভাবে সোশ্যাল মিডিয়ায় গিয়ে ফেডারেশনকে আক্রমণ করেছে, আপনাদের চ্যানেলে বেরিয়েছে, প্রত্যেকটা চ্যানেলে বেরিয়েছে, আপনারা দেখুন যেভাবে আক্রমণ করেছেন। আমি তো আবার বলছি, সৃজিত বাবু ওই কমিটির একজন এক্সিকিউটিভ বডি মেম্বার। ওনার কী উচিত ছিল? উনি এজিএমও এসেছিলেন, ওনার কী উচিত ছিল যে পুরো টিমটাকে নিয়ে এক্সিকিউটিভ কমিটি যারা আছেন, ইসি কমিটি যেটা আমরা আছেন, বা ওনাদের যে ওয়ার্কিং কমিটি যারা আছেন, যারা পদাধিকার আছেন, তারা এসে ফেডারেশনের সঙ্গে বসা উচিত ছিল যে রাহুলবাবুর ব্যাপারটা রিভিউ করা হোক। আমাদের বক্তব্য এই, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বলে গেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপার আরটু করলে ভালো হয়, এটা রিভিউ করা উচিত। কোথায় রিভিউ করলেন? সরাসরি তো সংবাদ মাধ্যমে গিয়ে ফেডারেশনকে আক্রমণ করলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ডকুমেন্টস তো ওনারা আমাকে দিয়েছেন, আমি তো রাহুলবাবুর সঙ্গে ডাইরেক্ট কথা বলিনি। রাহুলবাবুর সমস্ত চিঠি, সমস্ত আলোচনা, যা মেটেরিয়ালস ডিরেক্টরস গিল্ড আমাদের দিয়েছেন, আমরা তো পাইনি। ওনার সমস্ত চিঠি তো ডিরেক্টরস গিল্ড আমাদের ফরওয়ার্ড করেছেন, উনি ডিরেক্টরস গিল্ডকে লিখেছেন, ডিরেক্টরস গিল্ড আমাদের দিয়েছেন। তো আজকে যারা তারপরেও কি সোশ্যাল মিডিয়া আক্রমণ করলেন, ফেডারেশনকে কালিমালিপ্ত করলেন, ফেডারেশনের প্রতিষ্ঠা সদস্যকে অপমানিত করলেন, তো ফেডারেশনের সদস্যরা কি চুপ করে বসে থাকবেন? তাদের 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 কি অসম্মান, মানে অসম্মান, তাদের কোনো মানে সম্মান বলে কিছু নেই? আমার প্রশ্ন এটাই। এটা কিন্তু ভুলে যাচ্ছে না, বক্সিংয়ের রিং নয়, এটা মারপিট নয়, এটা জেরাজিরির জায়গা নয়, এটা আলোচনার জায়গা। আর যেখানে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে আজ আলোচনায় রাখা হয়েছে, সেখানে মাননীয় 2 মন্ত্রী যারা ভারপ্রাপ্ত টলিউডের, তারা ডেকে পাঠিয়েছেন, তার উপরে তাদের চ্যালেঞ্জ করে, সরকারকে চ্যালেঞ্জ করে, এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন। আমরা 2 দিন আগে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কীভাবে নক্কারজনকভাবে আক্রমণ করা হয়েছে। তাদের কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বার্তাতে কিন্তু আগেরবার সমস্যা হয়েছিল। আমরা কিন্তু তার নির্দেশকে মাথায় রেখেই রাহুলবাবুর সঙ্গে কাজ করতে পারমিশন দিয়েছিলাম, তার নির্দেশে। যারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা মুখ্যমন্ত্রীকে কতটা সম্মান দেন আপনাদের সোশ্যাল পেজগুলো দেখলেই আমরা বুঝতে পারছি।
ফেডারেশনকে শেখাতে হবে না, ফেডারেশনের প্রত্যেকটি সদস্যকে না। আমরা যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই টলিউডের চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ইন্দ্রলীন সেনের কাছ থেকে যে সহযোগিতা পাই, যেভাবে মেডিক্লেম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা আমাদের পাশে এসে দাঁড়ান, কোনো কেউ অসুস্থ হলে হসপিটাল থেকে শুরু করে সমস্ত সহযোগিতা করেন, আমরা কিন্তু জানি যে তাদের কী সহযোগিতা আমরা পাই, সরকার আমাদের কীভাবে সহযোগিতা করেন। এইটুকু কৃতজ্ঞতা বোধ ফেডারেশনের প্রত্যেকটি সদস্যের আছে। এবং আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সম্মান প্রদান করতে হয়, আমরা জানি। আমাদের দয়া করে জ্ঞান দেবেন না। আর যেভাবে আপনারা তাকে অপমান করেছেন, যেভাবে আপনারা তার নিয়মকে উল্লঙ্ঘন করছেন, আজকে বন্ধ করে দিয়েছেন, আগে নিজে নিয়মটা মানুন। তাহলে বাংলায় কথা আছে, আপনি আচরি ধর্ম পরেরই শেখাও। আগে নিচে ধর্ম পালন করুন, তারপর আমাদের ধর্ম শেখাতে আসুন, আমাদের ধর্ম শেখাতে আসবেন। আমরা আমাদের কাজ সম্বন্ধে ওয়াকিবহাল, আমরা আমাদের সম্মানবোধ সম্বন্ধে ওয়াকিবহাল। আমাদের একটা যদি ক্যাটওয়াক যে মাথায় উঠে লাইট লাগায়, যে আপনার সামনে আপনি ক্লান্ত হয়ে পড়লে হাতের সামনে চা নিয়ে যায়, জল এগিয়ে দেয়, তারও কিন্তু একটা সম্মান আছে, তারও একটা সম্মানবোধ আছে। তাকে আপনি যদি ধূর্তছাই করে গালাগালি করেন, সেও কিন্তু আগামী দিনে আপনাকে সম্মান দেবেন না। আপনারা ক্যাপ্টেন অফ দ্য শিপ, ক্যাপ্টেন অফ দ্য শিপ সিনিই হন যিনি সবাইকে নিয়ে চলতে পারেন, তাকেই আমরা ক্যাপ্টেন বলি। সেটা যে কোনো খেলাই বলুন, ক্যাপ্টেনের কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা। এই যে এত টেকনিশিয়ানদের যে রুজি বন্ধ করে দেওয়া হলো, যে মাঝে মধ্যেই যে হিরিক ওঠে, তার জন্য ফেডারেশন কোনো ব্যবস্থা নেয় না বা নেবে না? আপনি দেখুন, ওয়েট করুন। এটা তো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না, আমি প্রেসিডেন্ট বলে আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। দেখুন আজকে আমাদের পুরো টিম, আজকে এখানে দেখছেন ওয়ার্কিং কমিটি, আমাদের যেটা সর্বোচ্চ কমিটি, তারা সবাই এখানে আছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থেকে সবাই এখানে আছে। আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট কুম্ভে গেছিলেন, উনি অন দি ওয়ে, আর কিছুক্ষণ আর 2-4 ঘন্টার মধ্যে উনিও কলকাতায় পৌঁছচ্ছেন। এমার্জেন্সি উনি ফিরে আসছেন আজকের এই পরিস্থিতির জন্য। একজন ভদ্রলোক কুম্ভে গেছিলেন স্নান করতে তাকে আমাদের এমার্জেন্সি উড়িয়ে নিয়ে আসতে হচ্ছে, বিকজ ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে তিনি ইমিডিয়েটলি আসছেন অন দি ওয়ে। আজকে আমার সমস্ত ওয়ার্কিং কমিটি এখানে আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেকটা গিল্ডে। সন্ধ্যেবেলা যে মিটিং হবে, আমরা তো আলোচনা চাই, আমরা কি বললাম, আমরা তো চাইছিলাম যে বন্ধ করে দিতে পারেন। যদি মাননীয় মন্ত্রী ডেকে সরকারের পক্ষ থেকে ডাকা হয়েছে আলোচনার জন্য, কেন থাকবো না? কিন্তু বন্ধ করে দিয়ে কি আলোচনা হবে আমি তো বুঝতে পারছি না। বন্ধ করে দিলেন কি আলোচনাটা কি হবে? বন্ধ করে দেওয়ার পর কোনো আলোচনা হয় না। তবুও তাদের সম্মানে আমরা অবশ্যই উপস্থিত থাকবো এবং আমরা আমাদের যে বক্তব্য বলবো। ঠিক আছে। আর আপনারা এখন ফ্লোর ভিজিটে আপনি যাবেন, দেখবেন প্রত্যেকটা ফ্লোরে আমাদের কাজ হচ্ছে, সেটা আমরা দেখব। কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে বন্ধ করে, সমস্ত কিছু রেডি, আর্টিস্টরা সেই পুরো মেকআপ করে বসে আছেন, সব কিছু ইচ্ছাকৃতভাবে লেট করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় লাইনার পাঠানো হচ্ছে না। এটা কিন্তু আমরা কঠোরভাবে দেখব। আমি পরিষ্কার বার্তা দিতে চাই যে সবাই রেডি, শুধু লাইনারের জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে। যিনি লাইনার দিচ্ছেন না, ফেডারেশন কিন্তু এটা সহজভাবে নেবে না। স্বজন কিন্তু এর জন্য কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে। লাইনার তো ইপিদের কাছ থেকে আসে সাধারণত। না, ইপি না, যারা লেখেন, যারা চ্যানেলের লোক যারা লেখেন তাদের কাছ থেকে। ইপিরা কন্ট্রোল করেন, ইপিরা কোনো করেন না। দাদা, ডিরেক্টররা না আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা কি পারবে চালাতে পারবে? কারণ চিফ এডি বা চিফ, আমাদের ফ্লোরগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন, চিফ এডিরা চালায়। আর চিফ এডিরাই তো অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর, যারা ডিরেক্টর হয়েছে তারা আসলে একসময় থেকে চিফ এডি হয়ে তো ডিরেক্টরশিপে গেছেন, কোনো অসুবিধা নেই তাদের। কী অসুবিধা? কিন্তু আমাদের রুটি রুজি বন্ধ করে দেওয়া যাবে না তো। কে স্যালারিটা কে দেবেন? এই যে আমাদের আজকে যে হলো, সেই টাকাটা কে দেবেন বলবেন না আমাকে একটু? এই টাকাটা আজকে কে পাবে? আগের দিকে যে 2 দিন বন্ধ ছিল তারা তো স্যালারি পেয়েছেন, আমাদের মজুরি কে দেবেন? আজকে যেটা বন্ধ হলো, আমাদের মজুরিটা কে দেবেন? কিন্তু অঘোষিত কোনো ছুটি নেই, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এবং আপনি দেখবেন পরিকল্পিত ষড়যন্ত্র আমি কেন বললাম, গতকাল হঠাৎ করে হিরিক দেখলাম তারা অনেক বেশি শুটিং করে ফেলেছে, সেকেন্ড ইউনিট করেছেন সমস্ত করে। আমরা তো ইচ্ছাকৃতভাবে কালে বন্ধ করে দিতে পারতাম। ফেডারেশন কিন্তু কোনো এই ধরনের পরিকল্পিত বা অভিসন্ধি করে না বা কোনো ষড়যন্ত্র লিপ্ত থাকে না। তাই কিন্তু আমরা হাসি মুখে করেছি। আবার আজকে আমরা সকালে শুটিংয়ে এসেছি। আমরা যদি মনে হতো যে আমরা কালকে বন্ধ করে দিতাম, আমরা 1 মিনিটে কালে বন্ধ করলে কিন্তু আজকে সব শুটিং চলে যেত। আমরা জানি কি ব্যাংকিংয়ের অবস্থা। প্রত্যেকটি চ্যানেলকে আমরা চিঠি পাঠাই, চ্যানেল প্রত্যেকে বলে যে আমরা শুটিং বন্ধ করতে চাই না। প্রডিউসার বলছেন আমাদের পক্ষে শুটিং বন্ধ করা সম্ভব নয়। তাহলে কেন শুটিং বন্ধ হলো, এর জবাব তাদের দিতে হবে। আপনি একটা তো সম্পূর্ণ মিথ্যে কথা, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক বাবুকে গিয়ে ওনার পেজে গিয়ে দেখুন উনি কী বলেছেন, যে কাজ শুরু করছেন, একটু লেট হচ্ছে, সম্ভবত মনে হয় কোনো স্ক্রিপ্টে কিছু পরিবর্তন হচ্ছে, আমি যতটুকু শুনেছি, আমি জানি না। কৌশিকবাবু বলেছেন আমরা কাজ শুরু করছি, এবার আমার প্রথম বাংলা বই। তারপর উনি বলছেন বন্ধ আছেন। তাহলে কৌশিকবাবুকে মিথ্যাবাদী প্রমাণ করছেন ডিরেক্টরস গিল্ড।
তাহলে কে মিথ্যাবাদী, ওনারা না কৌশিকবাবুর মতন স্বনামধন্য মানুষ? আজ যে দুজন হয়েছে তারা ফেডারেশনের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ করেছেন, যেভাবে করেছেন, আলোচনা হবে। কৌশিকবাবু তো এসেছিলেন, এসে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করেছে, আলোচনা হতে পারতো। আজকে যখন বন্ধ হয়েছে তো আলোচনা রাস্তাটা বন্ধ, ওনারাই বন্ধ করলেন, আমরা বন্ধ করিনি। কিন্তু আমরা কালকেও সবকা চ্যানেলে বলেছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের প্রবক্তা আমাদের বলেন, তারাও কিন্তু সব জায়গায় বলেছেন যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করতে চাই। কিন্তু কোথায় হলো? আজকে বন্ধ করে দিয়ে সেই আলোচনার জায়গাটাকেই বন্ধ করে দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 27 ভার্সেস 1 খেলা হবে, মাঠে নামবেন 27 ভার্সেস 1। আপনি প্রথমে আক্রমণ করলেন, তারপরে সংবাদ মাধ্যমে গিয়ে সব কিছু বলে দিলেন, তারপরে মেলের কি জবাব দেবো? আপনারাই তো সব উত্তর দিচ্ছেন, আপনারাই প্রশ্ন করছেন, আপনারাই উত্তর দিচ্ছেন। ফেডারেশন সুযোগই তো পাচ্ছে না। বন্ধ করে দিয়ে কিসের আলোচনা? তো বন্ধ করে দিলেন, তবে এখন আলোচনা কী হবে? এই যে 3 দিন যে বন্ধ করলো তারটা আমাদের প্রশ্নতে আমাদের টেকনিশিয়ানদের ডেলি রোজটা কে দেবেন বলে দিন। ডিরেক্টর তো চেক পেয়ে যাবেন, আমাদের ডেলি রোজটা কে দেবেন? তার আগে সিদ্ধান্ত, তারপরে আলোচনা নিয়ে আমরা ভাববো। আগে আমাদের ইসি কমিটি যারা বলেছে যে আমাদের ডেলি রোজটাকে, তার ফেডারেশনকে জানতে চাই আমাদের ডেলি রোজ কী হবে, তাহলে আমরা তারপরে সিদ্ধান্ত নেব।